সুপ্রভাত বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। তোমাদের সবার সুস্থতা কামনা করে আমার আরও একটা নতুন ব্লগ শুরু করছি। আজকে হলো শনিবার এবং এখন বাজে সকাল 7টা। তো সবেমাত্র ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে চলে এসেছি রোজকার মতো বাগানে এসে দেখো ফুল তুলছি। তো কুন্দ ফুল গাছটায় এত খরার মধ্যেও যে ফুল ধরছে এটাই আশ্চর্যের বিষয়। তো প্রতিদিন কিছু না কিছু কিছু পরিমাণে ফুল ধরে, তো তুলে নিই। না হলে কি কুন্দ ফুলগুলো একদম রোদের তাপে না নষ্ট হয়ে যায়। তো দেখো এইটুকু পরিমাণে আজকে ফুল তুললাম, কুন্দ ফুল। এরপরে সাদা ফুল তুলবো, তারপরে তোমার জবা ফুল। প্রচুর ফুলই তো রয়েছে, কিন্তু এত পরিমাণে খরা না, বৃষ্টি একদম নেই। তো যার জন্য ফুলের সাইজগুলো খুব ছোট হয়ে গেছে। সাদা ফুলগুলো যেরকম বড় বড় হয় খুব ছোট হয়ে গেছে, আর আমাদের এই পিঙ্ক কালারের জবাটা তো বিশাল বড় বড় সাইজের হয়, সেই জবা সাইজগুলো একদম ছোট ছোট হয়ে গেছে শুধুমাত্র বৃষ্টির অভাবে। যদি একটু বৃষ্টি হয় সব গাছগুলো একদম ভর্তি হয়ে কিন্তু ফুল হবে। আমি ওটাই দেখাচ্ছিলাম যে কতটুকু হয়ে গেছে ফুলগুলো দেখে, গাছগুলোর যে কতটা কষ্ট হচ্ছে দেখে বোঝা যাচ্ছে ফুলগুলো। তো এরপরে হাত পা ধুয়ে ব্রাশ টাশ করে চলে এসেছি রান্নাঘরে। আগের দিন দেখিয়েছিলাম যে তোমাদের চালের গুঁড়োগুলো আমি চেলে রেখেছি, তো বলেছিলাম চালের বড়ি দেব। তো দেখো জলটা বসিয়ে দিয়েছিলাম, জলটা একটু গরম হয়ে গেছে। তো চালের গুঁড়োগুলো আমি আগে জল দিয়ে গুলে নিয়েছিলাম, গুলে নিয়ে তো এখন এই জলটার মধ্যে দিয়ে দিলাম। তো এখন এটাকে জাল দিতে হবে, অনবরত এটাকে নাড়তে হবে। তো দেখো তাও হাতার মধ্যে একটু লেগে গেছে, নাড়তে হবে যাতে লাম পাকিয়ে না যায়, দলা পাকিয়ে না যায়। তো নাড়াটা বন্ধ করলেই তো দলা পাকিয়ে যায়। তো ওই জন্য আমি আগে থেকে তোমার গুলে নিয়েছি। শুধু গুঁড়ো যদি জলের মধ্যে ছেড়ে দিই তাহলে তো একদম দলা পাকিয়ে যাবে। তো আগে থেকে গুলে নিলে দলাটা অতটাও পাকাবে না। তো এটা নাড়তে নাড়তে একটু খুব একটা ঘন করব না, পাতলা পাতলাই নামিয়ে নেব। আর আগের দিন যে তরকাটা ভিজিয়ে রাখা হয়েছিল, দেখো তরকা আর যে করব ধোসা, তো সেগুলো ফ্রিজে রাখা হয়েছিল, তো ফ্রিজ থেকে ওগুলো বের করে নিলাম। তো দেখো ফুটতে ফুটতে কিন্তু দেখো গামলাটা ভর্তি হয়ে গেছে, দেখছো ফোটা শুরু করে দিয়েছে। তো এখন নাড়তেই আমি আছি, না হলে একদম উপচে পড়ে যাবে। দেখছো একদম কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম লবণ আর অল্প পরিমাণে কালো জিরে। তো লবণের আন্দাজটা পাওয়াটাই একটু মুশকিল, বড়িতে সে খুব সামান্য পরিমাণেই লবণ দিতে হয়। তো আমি তো দিলাম, জানি না লবণ বেশি হবে না কি হবে। তো দেখো খুব একটা বেশি আমি ঘন করব না, এরকমই। তো একটু পরেই আমি এটাকে নামিয়ে নেব, তারপরে ঠান্ডা হবে, তারপরে এটাকে ছাদে মেলে দেওয়া। গরম অবস্থায় তো মেলা যাবেই না, এটা ঠান্ডা হতে সময় লাগবে। তো এটা নামিয়ে আমি এখন ফ্যানের তলায় রেখে দেব, একটু ঠান্ডা হবে, তারপরে ছাদে গিয়ে মেলবো। আর সকাল হতেই তো এখন রৌদ্র উঠে যাচ্ছে, তো সেটাও আবার একটা চিন্তা, যত তাড়াতাড়ি মেলতে পারবো ততই ভালো। তো দেখো এখন চলে এসেছি আমি ছাদে। অনেকক্ষণ ফ্যানের বাতাসে এটা রেখে দিয়েছিলাম, মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। তো এখন যে আর আগের দিনের আলুর পাঁপড়গুলো দেখো এখানটা মেলে দিয়েছি এক সাইডে, আর এই দিকটায় ছায়া রয়েছে, তো ছায়ার মধ্যে বসেই এখন বড়িগুলো দিয়ে নিচ্ছি। তো বড়ি দিতে আমার ভীষণই ভালো লাগে, ছোটোবেলা থেকেই বড়ি দিই, ঠাকুমার সাথে মায়ের সাথে ছোটোবেলা থেকেই বড়ি দিতাম। বড়ি দিতে কিন্তু আমার দারুণ লাগে। তো দেখো ফটাফট করে আমি কিন্তু বড়িগুলো এখন বসিয়ে দিই। আর আমার সাথে মেয়েও এসেছে, এসে ক্রমাগত অত্যাচার করে যাচ্ছে, বলছে আমিও দেবো আমিও দেবো। আমি বলছি এগুলো দিতে হবে না, তুমি নিচে গিয়ে পড়াশুনো করো। তো কার কথা কে শোনে, আমি গিয়ে যতক্ষণ না বসবো ততক্ষণ ও আমার পিছু কিন্তু ছাড়বে না। তো দেখো ও হাত দিয়ে দেওয়া শুরু করে দিয়েছে, দিতে না দিলে আবার তাতেও মন খারাপ করবে, জেদ করবে। তো দেখো এখন অনেকটা সময়ই লাগবে এই বড়িগুলো দিতে। আমি ওই জন্যই আগের দিন কিন্তু রান্নাবাড়িগুলো করে রেখেছিলাম, মাছের ঝোল করে রেখেছি, তারপরে তোমার রাইখঞ্জনের চচ্চড়ি আর পাট শাক ভাজা তোমাদেরকে দেখিয়েছিলাম আগের ব্লগে। তো রান্নাবাড়িগুলো আমি এই কারণেই সেরে রেখেছি যে পরের দিন সকালে উঠে আমি বড়ি দেবো এবং সকালকার জলখাবারটা আমাকে করতে হবে, ধোসা করব আর তরকা করব, সেটা করতেও কিন্তু অনেকটা টাইম লাগে। তো আগে বড়িটা দিয়ে নিই, তারপরে কিন্তু আমি নিচে যাব, গিয়ে ওই রান্নাবাড়িগুলো করব। একা হাতে যেহেতু সব করতে হয়, তো যদি সকালে উঠে বড়ি দিই, তারপরে আবার তরকা ধোসা রান্না করব, তারপরে আবার দুপুরকার রান্না করব, সেটা একদম সম্ভব হয়ে ওঠে না। আর এত গরম, সকাল সকাল যেহেতু সব কাজ না সারতে পারলে সেটাতেও মুশকিল হয়ে যায়। তো যার জন্য মোটামুটি রান্নাগুলো আমি রাত্রেবেলায় সেরে রেখেছি। তো দেখো ধীরে ধীরে করতে করতে আমার অনেকটা পরিমাণে বড়ি দেওয়া হয়ে গেছে। তো চলো এখন ফটাফট করে সমস্ত বড়িগুলো কিন্তু আমি দিয়ে নিই।
দেখো বড়ি দেওয়া আমার কমপ্লিট। এই যে কাপড়ের মধ্যে অত বোঝা যাচ্ছে না, এই যে দেওয়া কমপ্লিট হয়ে গেল। তো এখন যাই নিচে, মেয়েকে স্কুল পাঠাতে হবে, রেডি করতে হবে। 8:30 পার হয়ে গেছে মনে হয়। আর ওদিকে আলুর পাঁপড়গুলো দিয়ে দিয়েছি। তো চলো নিচে যাই, তারপরে তারপরে এটা রোদ্রে টেনে দেবো। একা একা হবে না, হাজব্যান্ড এসে দুজন মিলে রোদ্রের দিকে এটাকে টেনে দিতে হবে। তো আমার বিছানা টিছানা সব গোছানো হয়ে গেল। তো এবার যাব আমি রান্নাঘরে। চলো ধোসা এবং তরকাটা বানানো যাক। রান্নাঘরে এসে আগে আমি মিক্সার গ্রাইন্ডারে তোমার ধোসার যে ব্যাটারটাকে ছিল মানে সেটাকে আমি আগে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিলাম, ব্যাটারটাকে বানিয়ে নিলাম। বানিয়ে নিয়ে তো এখন মিক্সি টিক্সি তুলে ফেলবো। আর হাজব্যান্ডকে বললাম যে তুমি তাহলে তাড়াতাড়ি করে পেঁয়াজ আর টমেটো ওগুলো সমস্ত তুমি একটু ঝুড়ি ঝুড়ি করে কেটে দাও তরকার জন্য। আমি ধোসাটা বানাতে থাকি, তো তরকাটা সিটি দেবো আর মশলাও ওদিকে করতে হবে। তো দেখো হাজব্যান্ড এদিকে বসে পড়েছে, ছুরি নিয়ে বসে পড়েছে যে ও পেঁয়াজগুলো আর তোমার টমেটোগুলো কেটে দিচ্ছে। আর এদিকে দিদা আসলো, আমি বললাম দিদার সাথে গল্প করতে করতে কেটে দাও। বাড়িতে যেহেতু আর কেউ নেই, শাশুড়ি মারা তো কলকাতায় রয়েছে। তো 15 দিন পর পর শাশুড়ি মাকে কলকাতায় যেতে হয়, 15 দিন পর পর কেমো চলে একটা করে। তো যার জন্য তো দিদিমাই রয়েছে একা। তো দিদের সাথে বসে বসে দেখো এখন গল্প করছে, গল্প করতে করতে ও কেটে দিচ্ছে। কেউ একটু কেটে দিলে মানে একা হাতে পেঁয়াজ কাটতে সবসময় বিরক্ত লেগে যায়। পেঁয়াজ কাটবো, তারপরে আবার রান্না করব, তো মনে হয় যদি কেউ এই সময় একটু কেটে দেয় তো সেটাতেও মনে হয় অনেকটা হেল্প হলো। তো হাজব্যান্ড তো সেরকম ভালো মানে বটি দিয়ে তো কাটতেই পারে না, কাটলেও ওই ছুরি, তো যার জন্য ওই পেঁয়াজ টমেটো শসা এইটুকু ওর দ্বারা কাটাকাটি সম্ভব হয়, বাকি অন্য সবজি টবজি তো কাটতে পারে না। তো দেখো ওটা কেটে দিচ্ছে। তো চলো এখন তরকাটা বানাই। আমার ধোসার যে ব্যাটারটার মধ্যে হাজব্যান্ড যেহেতু বিভিন্ন রকম মিলেট দেয়, তোমার রাগি দিয়েছে আর কি মিলেট দিয়েছে, তো যার জন্য না ধোসাটা তাওয়ার মধ্যে দিলে মানে ধোসা যেরকম উঠে যায় ওরকম উঠতে চায় না তাওয়াটার মধ্যে দিলে। তো যার জন্য আমি এই ফ্রাই প্যানটাতে মানে এই ননস্টিকের কড়াইটাতে করছি। এটা ঠিক ধোসার মতো হচ্ছে না, গোলা রুটি টাইপ হচ্ছে, তবে মচমচেই হয়। অনেকক্ষণ ধরে লো আছে ভাজলে না ধোসার মতো মচমচেই হয় এবং উঠে যায় সহজে। তো যার জন্য দেখো আমি এই ননস্টিকের করছি। তো আমার কতগুলো করা হয়ে গেছে, তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো এরপরে তরকাটা করব, করেই কিন্তু খাওয়া দাওয়া করব। আমি আগে ধোসা করতাম শুধুমাত্র বিউলির ডাল এবং চাল দিয়ে, তো হাজব্যান্ড এখন মানে সব রকম মিলেটটা মিশিয়ে দেয়, তো ওই জন্য আর অতটাও ভালো কিন্তু উঠতে চায় না। এই যে দেখো তরকা আমার হয়ে গেছে, এখন নামাবো। নামিয়ে এখন খাওয়া দাওয়া করি। এখন 10:15 বেজে গেছে, তাও দেখো করতে করতে তাড়াহুড়ো করে করতে করতেও কত দেরি হয়ে যায়। এগুলো তো তাড়াহুড়োর জিনিস নয়, সব জিনিস হয় না অত তাড়াতাড়ি। তো একটু সময় নিয়ে রান্নাটা না করলে রান্নাটাও তো ভালো হয় না। তো হয়ে গেছে, এখন নামাবো। এরপরে তরকা রুটি আমরা জমিয়ে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে দু একটা ভিডিও করছিলাম, রিলস ভিডিও। তো আজকে ভেবেছিলাম যে অনেকগুলো ভিডিও করব সারাদিন, তো যাই হোক দু একটা ভিডিও করতেই আর করা হয়ে উঠলো না। তো যার জন্য দেখতে পাচ্ছ আমি ড্রেসটা পরে রয়েছি, অন্য ড্রেস পরেছিলাম। আর আগের দিন ছাদের থেকে যে আমগুলো পেরেছিলাম, ভেবেছিলাম যে আমগুলোর চুনা কেটে দেব, কিন্তু না আজকে থেকে আকাশটা একটু মেঘমেঘ করছে, মনে হচ্ছে যে বৃষ্টি হতে পারে।
তো যার জন্য আমি আর চুনা দিচ্ছি না। তো আমগুলো এখন কেটে রাখছি, আমগুলোর আচারই করে দেব। তো ভেবেছিলাম যে বড় বড় আমগুলো পারবো, পেরে আচার করব। চুনার জন্য খুব একটা বড় আমগুলো পারিনি, আরও গাছে বড় বড় আমগুলো রয়েছে। তো কি আর করা যাবে, চুনা যদি দিই তাহলে আমগুলো নষ্ট হবে, এখন আর শুকোবে না। ও মানে সেই একদম অতটা রোদটা কিন্তু কমে গেছে, আর আম শুকোতে না প্রচুর রোদ্রুর দরকার হয়। তো দেখো আমি এখন আমগুলো ভালো করে ধুয়ে দিলাম, ধুয়ে দিয়ে এখন হলুদ লবণ দিয়ে আমি এটাকে রোদ্রে দিয়ে দেব। তো হলুদটা শেষ হয়ে গেছে, তো যতটুকু হলুদ ছিল ততটুকুই আমি দিয়ে দিলাম, দিয়ে এখন একটু লবণ দিয়ে দেব, দিয়ে যতটুকুই রোদ মানে উঠেছে তো হালকা রোদেই দিয়ে দেব। শুধুমাত্র আগেও তোমাদের আমের আচার করা দেখিয়েছি, বলেছি যে আমের গায়ে যেন জলটা না থাকে। আমের গায়ে জলটা থাকলে আচারটা বেশি দিন থাকে না, আমটা একদম একটু মানে জলটা শুকিয়ে যাবে, একটু শুকনো শুকনো গাটা হয়ে গেলে না আচারটা ভালো হয়। কিন্তু জানি না আজকে রোদ্রটা তো বেশি নেই, তো শুকোবে কি না, তো কিছু করার নাই, না শুকোবে ওইভাবেই কিন্তু আমি সন্ধেবেলা আমের আচারটাকে করে নেব, রেখে দেওয়া যাবে না। তো বাইরে যেখানে রোদ পাচ্ছে তো এখানটায় রোদ্রে আমি রেখে দিলাম, তো পরে এটাকে বিকেলে তুলে নেব। পরে দেখ, এখন যাচ্ছি মায়ের ওইখানে, একটু মা ডাকলো, মা নাকি কাঁচা কলার কোপ্তা করেছে সেটা দিবে, তো তার জন্য ডাকলো। আর আমি নিয়ে যাচ্ছি এর মধ্যে একটু তরকা। মা তো তরকা অত খেতে চায় না, তো অল্পটুকুনি নিয়েছি। চলো যাই, বেশি দেরি করবো না, 12টা বাজে এখন, এসে আবার ভাত বসাবো। চলো যাই। আর আমি একটু রেডি হয়েছি কারণ একটু ভিডিও করছিলাম, মানে আরও কয়েকটা ভিডিও করব, তো যার জন্য একটু রেডি হয়েছি। তো এসে দু একটা ভিডিও করে স্নান টান করবো, স্নান টান করে খাওয়া দাওয়া। চলো যাই আগে। ঘেমে গেলাম, কতগুলো ভিডিও করতে একদম ঘেমে গেলাম, শর্ট ভিডিও করলাম। তো এদিকে দেখো ভাতও হচ্ছে, জল খাস না বেশি, ভাত খেতে পারবি না। তো ভাত হচ্ছে, এরপরে সব কালকে রান্না করে রেখেছিলাম যেগুলো, সেগুলো গরম করব, তারপরে স্নান করব, তারপরে খাওয়া দাওয়া। বাবা সারাক্ষণ কাজই চলে যাচ্ছে। তো চলো একদম পরে দেখা হবে, এখন আর কথা বলার সময়টা পর্যন্ত নেই। এখন বাজে সন্ধে 6:30, আর এখন পড়তে লেগেছে বৃষ্টি। তো আজকে বড়ি দিয়েছিলাম, সকালবেলা তো রোদ ছিল, তারপর থেকেই না আকাশটা মেঘ করছিল, তো মনটা তো খারাপ হয়ে গেল। এতদিন ধরে ওয়েট করে আজকেই বড়ি দিলাম, তো আজকেই আবার আকাশটা এরকম করছে, তো কি আর করা যাবে। যদি না শুকোয় তাহলে আমার খাটনিটা বৃথা গেল। আসলে বড়ি কি গন্ধ হয়ে যেতে পারে, তো গাটা অনেকটাই শুকিয়েছে, তো কালকে যদি রোদ না পায় তাহলে হয়তো খাওয়া নাও যেতে পারে বড়িগুলো। তো যাই হোক, এখন বৃষ্টি পড়ছে, তো আমার বড়ি নষ্ট হোক তবু ভালো, বৃষ্টির খুবই দরকার। তো বৃষ্টি এসেছে, খুব ভালো লাগছে অনেক দিন পরে। আর কি বলো তো, মাটির একটা সোদা গন্ধ উঠছে, মাটিটা যেহেতু একদম শুষ্ক হয়ে আছে না, আর এই মাটির সোদা গন্ধটা আমার এত ভালো লাগে, এতক্ষণ বাইরে ছিলাম, একটু লাফালাফি করছিলাম বাইরে, তো ভীষণই ভালো লাগে মাটির গন্ধটা। তো যাই হোক, এখন একটু চা করি, চা খাওয়া দাওয়া করি, আর জামা কাপড়গুলো কেচে দিলাম। আর আমাদের এখানে কি বৃষ্টি আসলে এটাই ভয় লাগে, ঝড় আসলে লোডশেডিং হয়ে যায়, যথারীতি লোডশেডিং হয়ে গেছে। আমি তাড়াহুড়ো করে জল তুললাম, বাথরুমে জামা কাপড়গুলো ছিলেও ভেবেছিলাম যে কালকে ভেজাবো, কাজে দিদি কেচে দেবে, তো ভয়েতে আগেতে আমি কেচে মেলে দিলাম, যেহেতু লোডশেডিং হলে আমাদের এখানে কালকেও কারেন্ট আসবে কিনা সেরকম সন্দেহ, তো যার জন্য কেচে বড় ঘরটায় মেরে দিলাম। বড়িগুলো তুলে এনেও বড় ঘরের বিছানাটার মধ্যে পেতে রেখে দিয়েছি। তো যাই হোক, এখন একটু চাটা করি, চাটা খাই। তো একটু বেশিক্ষণ ধরে বৃষ্টি হওয়াটা ভালোই জোরে বৃষ্টিটা হচ্ছে, তো হোক দেখি কতক্ষণ, আর একটা ঠান্ডা হাওয়া আসছে, বেশ ভালো লাগছে। দিয়ে রাখলাম, এখন হচ্ছে গুড় জাল দিচ্ছি। আমি গুড়টা জাল না, গুড়টাকে আমি গলিয়ে ছেঁকে নেব, আচার করব। ওই আমগুলো যখন রোদ দিয়েছিলাম তখন, তো ওই আমগুলো দিয়ে এখন আচার করব। আমগুলো পেরেছিলাম চুনা করার জন্য, কিন্তু তোমার আজকে আবার মেঘ করলো, তো ভাবলাম যে আর চুনা দিব না, চুনা দিলে তো শুকোবে না, তো যার জন্য ভাবছি তাহলে আচারই করে দিই। তো এখন রাত 8:30 বাজে, 8:30টার সময় আচার করতে নিচ্ছি। আমার একদিকে ভাতও বসাতে হবে, আর একদিকে আচারটাও করব। তো গুড়টা গলিয়ে নিই, গলিয়ে গুড়টাকে ছেঁকে নেব। গুড়ে প্রচুর নোংরা থাকে, না ছাকলে গুড় হয় না।
তো একটু গলে যাক, তারপরে ছেঁকে নিয়ে আমের আচারটা করব। তোমাদেরকে আগেও আমের আচার দেখিয়েছি, তো আবার দেখাবো। গুড় আমাকে একটু দিবা? গুড়? হ্যাঁ, শুধু গুড় নেই। সরে যাবো। গুড়টা কালারটা সাদা সাদা, নোংরা আছে, থাক, যা আছে আছে। দেখো বেশ অনেকটা পরিমাণে তেল দিয়েছি, তেলটা কিন্তু এখন তেতে গেছে একদম। তো এই তেলের মধ্যে আমি একটু সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। তো সর্ষে ফোড়ন দিয়ে এবারে আমি আমগুলোকে আস্তে আস্তে তেলের মধ্যে কিন্তু আমি ছেড়ে দেব। তেলের মধ্যে আমগুলো ভাজা হয়ে যাবে এবং গলেও যাবে আমগুলো। তো দেখো সব আম আমি ছেড়ে দিচ্ছি। ভাজতে ভাজতেই না আমগুলো একদম কিন্তু তোমার গলে যাবে, আর কোনো জল টল দেওয়ার কোনো ব্যাপার নেই। এইভাবে নাড়তে নাড়তেই একটুক্ষণ পরেই কিন্তু আমগুলো একদম গলে যাবে। এমন তো লবণ হলুদ দেওয়াই আছে, তো আমি আর এক্সট্রা করে দেবো না লবণ টবণ, তখন আমি লবণ দিয়েছি যেহেতু। তো চলো আস্তে আস্তে ভাজি, গলে যাক, তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি। দেখো একটু সময় ভাজতে ভাজতেই কিন্তু আমগুলো দেখো কিভাবে গলে যাচ্ছে। কেবলই কিন্তু আমি ছাড়লাম, ছাড়তে ছাড়তে এইভাবে কিন্তু আমগুলো গলে যাচ্ছে। তো এগুলোকে একটু ভালো করে গলুক, তারপরে আমি কিন্তু গুড়টাকে দেবো এর মধ্যে। দেখো কি সুন্দর মোলায়েম হয়ে যাচ্ছে ধীরে ধীরে, কিচ্ছু করতে হবে না, জল টল কিচ্ছু না, আস্তে আস্তে এইভাবে নাড়তে নাড়তেই আমগুলো একদম গলে যাবে। আর আমি এদিকে দুধ বসিয়েছি, দেখো স্টিলের বাটিতে বসিয়েছি, তো দুধটা একদম স্টিলের বাটিতে পুড়ে পুড়ে ওঠে। তো এই দুধটাকে আমার অনেকগুলো দুধ ছিল, এটাকে আমি শুকিয়ে ঘন করে নিয়েছি। আধসের দুধ ছিল, আধসের বেশি দুধ ছিল, তো আমি ওটাকে শুকালাম, ঘন করেছি। এটা দিয়ে দই বসাবো। তো চলো, দুধটা উষ্ণ উষ্ণ গরম রয়েছে, তো এখন আমি দইটা বসাবো। তো আমগুলো গলেই গেছে, দেখো একদম গলে গেছে। তো এবার আমি গুড়টাকে দিয়ে দিচ্ছি এর মধ্যে। তো এতটা পরিমাণ দিলাম, একটু রাখি যদি না লাগে অতটা। তো গুড়টাকে আমি দিয়ে দিলাম, দেখো বুঝতেও পারছি না, এটাকে জাল দিচ্ছি। দেখো দিয়ে দিব, লাগবে না একটু দেখে নেবে নাকি? লাগবে আমার তো মনে হয়। দিয়ে দাও, টক খুব আম দিয়েই দিই। আমগুলো আমাদের প্রচুর টক, তো দিয়েই দিলাম সবটা গুড়। তো এটা এখন ফুটুক, এবার আমি দইটা বসাই, তোমাদেরকে দেখাচ্ছি। তো এই মাটির ভাঁড় দুটোতে আমি দই বসাবো। দেখো ফার্স্ট টাইম দই বসাচ্ছি, জানি না কেমন হবে, তো যাই হবে তাই খেতে হবে। আমি তো টক দই খাই না, হাজবেন্ড খাবে, তো যার জন্য বসাচ্ছি আমি। এগুলো ফ্রিজে রাখতে হয়? ফ্রিজে রাখতে হয় না, এমনি খেতে হয়? এইটুকু সাজে মা বলছে ওইটুকুতেই নাকি হয়ে যাচ্ছে। এই যে এটা দইয়ের সাজা, এটা তো চামচ চামচ দাঁড়াও, চামচ দুধ একটু দিয়ে গলিয়ে নিলেও পারতাম। না, গলাতে হবে না। সাজা এক সাইড দিয়ে দিব না কি গোটাটাই ঘেটে দিব? ঘেটে দেয় তো, তাই ঠান্ডা হয়ে যেত দুধ। হ্যাঁ, উষ্ণ গরম। এই যে সাজাটাকে দিলাম। সাজা মানে কি মা? হ্যাঁ,
দই করা সাদা, ওটাকে আলুগুলোতে আমি একটু গুলিয়ে দিলাম। জানি না কেমন করে করে, আমি ফার্স্ট টাইম করছি, কিন্তু দই হবে কি হবে না। এতটুকু এতটুকু সাজাতে দই, আমার হাজবেন্ড বলছে এতটুকু সাজাতে দই হয়। এখানে একটু দুধ দাও, দুধ দিয়ে এটাকে। যাই হোক, যা হবে হবে, দেখা যাক। ব্যাস, গুলিয়ে দিয়েছি। তো প্রচন্ড গরম, ইরে বাবা। তো এই গরম ঘরের মধ্যে আমি এই যে দইটা রেখে দিচ্ছি, দুটো দিয়ে ঢাকা দিয়ে আমি রেখে দিলাম। তো কালকে সকালে দেখা যাক কি হচ্ছে। আর দেখো জামা কাপড়গুলো ঘরে মেলে দিয়েছি। সন্ধেবেলা কাচলাম, শুকিয়ে গেছে প্রায়। সন্ধেবেলা কেচে ড্রাই করে দিয়েছি। আর এই দেখো বড়িগুলো দেখাও। এই যে বড়িটা আমি বিছানার মধ্যে মেলে দিয়ে রেখেছি। এই যে দেখো বড়িগুলোর কি অবস্থা, অনেকটাই শুকিয়ে গেছে। এই ঘরের গরমে আরো শুকিয়ে গেল, জানো তো। ছাদে থেকে আনছিলাম তখন অনেকটা কাঁচা ছিল, অনেকটা শুকিয়ে গেছে। রাত্রে একটু আমরা যে ঘরে শুই সেই ঘরে, শোয়ার ঘরে রাখবো, ফ্যান চলবে, তাহলে কিন্তু ভালো থাকবে। চলো, আচারটা দেখো এইভাবে এখন জাল দিতে হবে, শুধু ক্রমাগত এটাকে নেড়ে যেতে হবে। দেখছো আমগুলো কি সুন্দর গলে কিন্তু জেলির মতো হয়ে এসেছে। অনেকটা এখন সুন্দর করে শুধু জাল দেব, জাল দিতেই থাকতে হবে। আঠা 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 হয়ে আসবে, তখন সব একটু টেস্ট করে নেব, লবণ চিনি সব কিছু ঠিক আছে নাকি করে তারপরে কিন্তু নামিয়ে নেব। দেখো এখনই দেখতে কতটা সুন্দর লাগছে আচারটা। আর আমি দেখো এখানে কি কি মশলা ইউজ করব আচারের জন্য, তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এটা হলো মৌরি, আর এটা হলো জিরে। আর মেয়ে যেহেতু খাবে, আমি বেশি ঝাল দেব না, তাই দুটো শুকনো লঙ্কা নিয়েছি। আর অল্প মেথি নিয়েছি, মেথি দিলে তিতে হয়ে যেতে পারে, তিতা তিতা। আর এটা নিয়েছি আমি জোয়ান। তো এটাকে হালকা রোস্ট করব, রোস্ট করে আমি মিক্সার গ্রাইন্ডারে একদম গুঁড়ো করে নেব। তো চলো এটাকে রোস্ট করে গুঁড়ো করি, তারপরে আচারে কিন্তু আমি দিয়ে দেব। দেখো আমার আচারটা হয়েই গেছে, এখন আমি মশলাটা দিয়ে দেব। তো হাফ কেজি গুড় দিয়েছিলাম, গুড় দিয়ে কিছুই হলো না, মুখে দিয়ে প্রচুর টক। তো আমি আবার কিছুটা পরিমাণে চিনি কিন্তু এর মধ্যে দিয়েছি। এই দেখো মশলাটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি। তো এখন এটাকে মশলাটাকে আমি দিয়ে দিই। অনেকে আচার নামিয়ে তারপরেও মশলা দেয়, তো আমি একটুক্ষণ ধরে মশলাটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে আচারটা কিন্তু আমি নামিয়ে নেব। নামানোর পরে আমি দিই না, একটু নাড়াচাড়া করব, করে তারপরে নামিয়ে নেব। দাঁড়াও দিচ্ছি। আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, দেখো ভাতও হচ্ছে। তো হোক, আচারটাকে এরপর নামিয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। আমাদের ডিনার কমপ্লিট। তো এখন হাজবেন্ডকে দিয়ে আচারটা টেস্ট করাচ্ছি। আচার কেমন হয়েছে, কেমন হয়েছে বলো তো? ভালো হয়েছে? কি কম বেশি, কি টক লাগছে? কি এ বাবা, টক লাগছে? কত গুড়, কত হাফ কেজি গুড়, আবার কতগুলো চিনি, 250 মতো চিনি, 1 কেজি গুড়ই লাগতো। আরে বাবা রে, খাওয়া যাচ্ছে না? টকের হিন্ট আছে তো। তারপরে তো মিষ্টি হলে তখন বলবা গোলা মিষ্টি। এটা তাও ঠিক আছে, একটু আর একটু দিতে হবে, আর জাল দেওয়া যাবে না। এই যে আচারটা এখন ডালা দিয়ে ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে রেখে দিলাম। সব কাজ সকাল থেকে যুদ্ধর অবসান। তো এখন চুল টুল বাঁধবো, বেঁধে ওষুধ খাবো, ওষুধ খেয়ে শুয়ে পড়বো। তো আজকের ব্লগটা তাহলে এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার নেক্সট ব্লগে। তো আজকের মতো টাটা, গুড নাইট, বাই বাই।